তরলের সমচ্চশীলতা ধর্ম। দেখো, তরলের সমচ্চশীলতা ধর্ম মানে পরস্পর কয়েকটা বিভিন্ন আকারের পাত্রকে সংযুক্ত রেখে যদি একটি পাত্রে আমরা কোনো তরল পদার্থ যেমন জল ঢাললে দেখা যাবে প্রত্যেকটা পাত্রে একই উচ্চতায় জল উঠে আসে, তরলটা উঠে আসে। অর্থাৎ এটাই হচ্ছে তরলের সমচ্চশীলতা ধর্ম। এখানে আমি কথাটা লিখেছি, দেখো, বিভিন্ন আকারে এবং বিভিন্ন আয়তনে কয়েকটি সংযুক্ত পাত্রে যে কোনো একটিতে তরল যেমন জল ঢাললে জল সব কটি পাত্রেই সমান উচ্চতায় উঠে আসে। একে তরলের সমচ্চশীলতা ধর্ম বলা হয়। যেমন এখানে দেখো, একটা বেসের উপরে একটা এর উপরে বসানো আছে পাত্র। এমন ভাবে পাত্রটা সিস্টেম করা আছে, বিভিন্ন আকারের কয়েকটি পাত্র এর সঙ্গে যুক্ত করা আছে এই সিস্টেমে, এবং এদের প্রত্যেকটা আকার আলাদা, জ্যামিতিক গঠন আলাদা, আয়তনগুলো আলাদা। এবার ধরো এই পাত্রটায় আমরা জল ঢাললাম, প্রথমে এখানে জল ঢাললাম, তাহলে দেখা যাচ্ছে যে জল পরপর ভরে উঠে সবগুলো দেখো একই উচ্চতায়, অর্থাৎ এই যে এই উচ্চতায় জল উঠে আসছে, সব একই উচ্চতায়, অর্থাৎ একই উচ্চতা লেভেলে সব পাত্রগুলো জল দ্বারা পরিপূর্ণ হলো। উচ্চতায় একটা নির্দিষ্ট উচ্চতার সীমানায় উঠে এলো। এই বৈশিষ্ট্যটাই হচ্ছে তরলের সমচ্চশীলতা ধর্ম। আর এই ধর্মটিকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি, কাজে লাগিয়েছি। যেমন শহর বা অন্যত্র কোথাও জল সরবরাহে মূল যে প্রধান যে ট্যাঙ্কটি, অর্থাৎ যেটা জল ভর্তি থাকে, সেই ট্যাঙ্কটি অনেক উপরে বাড়ির ছাদে রাখা হয়, এবং তার সাথে কয়েকটা পাইপ লাইন যুক্ত করা হয়, এবং সেই পাইপ লাইনে যুক্ত মানে যতগুলো কল থাকে, সেই কলগুলো খুলে দিলে সব কলে কিন্তু জল সমগতিতে পড়তে থাকে। তার মানে এই যে জল পাওয়া যাচ্ছে কিসের জন্য? না, জলের এই সমচ্চশীলতা। অর্থাৎ একটা পাইপ লাইনে যদি জল পড়ে, জল প্রবাহিত হয়, তাহলে প্রত্যেকটা সংযোগ স্থলে একই উচ্চতায় একই লেভেলে জলকে পেতে পারবো আমরা। সেই কারণে আমরা এই জলের সমচ্চশীলতার ধর্মকে খুব কাজে লাগাতে পারি। তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা উদাহরণ হিসাবে জেনে রাখলে। এরপর সাইফন। সাইফন অন্য কিছু নয়, একটা ইউ আকৃতির রাবার বা কাঁচের তৈরি, আজকাল ধাতুর তৈরিও হতে পারে, একটা ইউ আকৃতির নল, যার একটা বাহু থাকবে ছোট আর একটা বাহু থাকবে বড়। যেমন আমরা সাইফন সম্পর্কীয় ধারণা দিচ্ছি, তারপর আমি ছবি এঁকে দেখিয়ে দেবো। তবে সেটা শুধু কি টাইপের, দেখো, একটা ইউ আকৃতির, অর্থাৎ ইউটা এই তো ইউ, তার একটা বাহু বড় থাকবে, ছোট থাকবে, আর একটা বাহু বড় থাকবে। এই হচ্ছে একটা নল, ইউ আকৃতির নল, কিন্তু এই বাহুটা বড় আর এই বাহুটা ছোট। যেটা জলপূর্ণ পাত্র থাকবে সেটা এই ছোট বাহুর সঙ্গে সংযুক্ত থাকবে, এবং ছোট বাহুটা নিমজ্জিত করা থাকবে জলের মধ্যে বা তরল পদার্থের মধ্যে নিমজ্জিত থাকবে। আর খালি পাত্রটা বড় বাহুতে সংযোগ করা থাকবে, অর্থাৎ খালি পাত্রের বড় দীর্ঘ বাহু খোলা মুখটা খালি পাত্রের মধ্যে সংযুক্ত থাকবে। তার আগে এই পাত্রটাকে তরল পূর্ণ করে দিতে হবে, যে তরলটা এই প্রবাহিত করা হবে, অর্থাৎ একটা পাত্র থেকে আরেকটা পাত্রে স্থানান্তরিত করা হবে।
তাহলে এই এটা হচ্ছে সেই তরল পূর্ণ পাত্র। এবার এই দুটো পাত্রের মুখে আঙুল চেপে এর মধ্যে স্থাপন করে দেওয়া হবে। করে দিলে কি হবে না, দেখা যাবে যে এই পাত্র থেকে জল ধীরে ধীরে ওই পাত্রে এসে ভরতে থাকবে, অর্থাৎ স্থানান্তরিত হতে থাকবে। এই ঘটনাই হচ্ছে সাইফন প্রণালী, এটাই হচ্ছে তার কার্যনীতি। হ্যাঁ, আমরা এটা ক্যালকুলেশন করে বোর্ডে লিখে দেখাচ্ছি। তাহলে দেখো, সাইফন যে নল সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটাই আবার বলছি। দেখো, যেটা বোর্ডে আমি এখন লিখে ফেললাম ছবিটা এঁকে, যে একটা যন্ত্র ব্যবস্থা, এটা একটা, হ্যাঁ, যে যন্ত্র ব্যবস্থার সাহায্যে পাত্রগুলোকে স্থির রেখে, অর্থাৎ পাত্রকে না নাড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় না চালু করে, হ্যাঁ, বা কাত করে, কোনো কিছু না করে এক পাত্র থেকে আরেকটি পাত্রে তরল পদার্থ যেমন জলকে স্থানান্তরিত করা হয়, তাহলে সেই যন্ত্র ব্যবস্থাটিকেই বলা হয় সাইফন বলা হয়। আমি ডেফাইনটা লিখেছি, অর্থাৎ ডেফিনেশনটা লিখেছি। এছাড়া তোমরা বই থেকেও কালেক্ট করে নিতে পারবে, খুব সহজ কথা। এটা একটা নল সিস্টেম, অর্থাৎ যে নলটা, এখানে আমি একটা ছবি এঁকে দেখিয়েছি। দেখো, এই একটা জলপূর্ণ পাত্র রয়েছে, হ্যাঁ, তরলপূর্ণ, যেমন জল, কোনো তরল অন্য তরল নিলে হবে, যেমন কেরোসিন বা অন্য কোনো লিকুইড পদার্থ রেখে, এবার একটা পাইপ, ইউ আকৃতির এই ইউ আকৃতির এই পাইপ মানে একটা নল, যেটা সাইফন নল বলছি আমরা। এটা কাঁচেরও তৈরি হতে পারে, কিংবা ফাইবার তৈরি হতে পারে, রাবারের তৈরি হতে পারে, অথবা কোনো পদার্থ, যেমন আজকাল ধাতব পদার্থ দিয়েও আমরা তৈরি করতে পারি, ধাতু দিয়েও তৈরি করতে পারি। কেমন, এই ইউ আকৃতি এই নলটা হচ্ছে সাইফন নল। এখানে একটা জলপূর্ণ পাত্র রয়েছে আর একটা খালি পাত্র রয়েছে। এই পাত্রটা মনে করো, হ্যাঁ, আমরা একটু উপরে রাখা আছে। আচ্ছা, এই পাইপটা একটা বাহু ছোট, এ বি বাহু, এ নামটা দিয়েছে এখানে এ, আর এটা বি, আর সি আর ডি, এই বাহুটা বড়। তাহলে দুটো বাহু রয়েছে, হ্যাঁ, একটা ছোট বাহু আর একটা বড় বাহু। ছোট বাহুটা একটা খোলা মুখ প্রান্তটা ডোবানো থাকবে তরলপূর্ণ পাত্রের মধ্যে, আর বড় বাহুটা আমার হচ্ছে খালি পাত্রের অভিমুখে থাকবে, অর্থাৎ এই নল দিয়ে জল বা কোনো তরল পদার্থ পড়লে এই খালি পাত্রে ভর্তি হবে। তাহলে দেখো, এখানে এই সাইফন নলের তথা সাইফনের বর্ণনাটা আমি যেভাবে এখানে সজ্জাটা দেখিয়েছি সেটাই এখানে ব্যাখ্যা করে রেখেছি। দেখো, ইউ আকৃতির কাঁচ বা রাবারের তৈরি সাইফন নলের একটি বাহু ছোট ও অন্যটি বড় বাহু। সাইফন নলটিকে তরলপূর্ণ, অর্থাৎ যে তরলটা স্থানান্তরিত করা হবে, এই সাইফন নলটাকে সেই তরলে ভর্তি করে দেওয়া হয়েছে। কেমন, এইখানে ওই কথাটাই আমি লিখেছি। দেখো, সাইফন নলটিকে তরলপূর্ণ করে ওর দুই মুখ আঙুল দিয়ে চেপে, অর্থাৎ আঙুল দিয়ে এরকমই চেপে রাখতো, চেপে বন্ধ অবস্থায় ছোট বাহুটিকে তরলপূর্ণ পাত্রে, এই যে তরলপূর্ণ পাত্রে ডোবাতে হবে, এবং বড় বাহুটিকে খালি পাত্রে রাখা হয়, অর্থাৎ খালি পাত্রের অভিমুখে রাখা হয়েছে। এবার আঙুল দুটো ছেড়ে দিতে হবে, অর্থাৎ সেই চাপটা ছেড়ে দিলে কি হবে না, ছেড়ে দিলে দেখা যাবে যে এই নলের মধ্য দিয়ে বি হতে সি অভিমুখে, তারপরে এই নলের মধ্য দিয়ে পাত্রে তরল পদার্থ জমা হতে থাকবে। সেটাই হচ্ছে এখানে লাস্টে আমি অলরেডি লিখেও দিয়েছি। এরপর আঙুল সরিয়ে নিলে খালি পাত্রে তরল জমা হতে থাকে। এই হচ্ছে সাইফন নলের, অর্থাৎ সাইফনের গঠন প্রণালী বা সজ্জা যাকে বলেছে, তার ব্যাখ্যাটা দিলাম। এবার এটার কার্যনীতি, এটা কিভাবে কাজ করছে সেই বক্তব্যটি বৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের ব্যাখ্যাটা আমরা দিচ্ছি। দেখো, যে সাইফন নলের দুটো বাহুর,
হ্যাঁ, উপরের অংশে লক্ষ্য করো, এই যে উপরের অংশ সাইফন নলের দুটো বাহু রয়েছে, এই একটা বাহু, ছোট বাহু, আর এইটা বড় বাহু। এটা দুটো একটা লক্ষ্য করো, এই বাহুর মধ্যে তরলের মধ্যে অনুভূমিক তল, মানে এইভাবে অনুভূমিক তল অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল, এই যে একটা বি বিন্দু নিলাম তরলের মধ্যে, হ্যাঁ, নলের ভেতরে তরলের মধ্যে এই একটা বি বিন্দু, যেটা বি বলে দাগ দিলাম, আর একটা সি বিন্দু এইটা নিলাম, এটা সি বিন্দু। এবার এই দুটো বিন্দু কথা, অর্থাৎ এখানে দুটো বিন্দু অনুভূমিক তলে বি এবং সি বিন্দু রয়েছে। ধরে নাও বায়ু চাপ, অর্থাৎ এখানে যে উন্মুক্ত অবস্থায় রয়েছে এই তরলের উপরে ভাগে যে বায়ু চাপ, বায়ুমণ্ডলীয় যে প্রেসার, সেটা মনে করো পি, আর তরল যে পদার্থটা ব্যবহৃত হয়েছে পরিবাহিত করা হবে সেই তরলটার ঘনত্ব স্মল ডি ধরে নিলাম। আর সেই সঙ্গে লক্ষ্য করতে হবে যে আমার এই তরলের, অর্থাৎ তরল পূর্ণ যে ছোট বাহু যুক্ত যে তরল পাত্রটি রয়েছে, এই তরলের উপরিতল থেকে, এইখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এই তরলের যে উপরি পৃষ্ঠতল, মুক্ত পৃষ্ঠ, হ্যাঁ, সেই উপরিতল থেকে আমার বি বিন্দুর যে দৈর্ঘ্য তথা উচ্চতা H1, তাহলে কি বললাম, তরল পূর্ণ পাত্রে তরলের মুক্ত তল মানে উপরিপৃষ্ঠ তল থেকে আমার বি বিন্দুর উচ্চতা H1। অপর দিকে দেখো, বড় বাহুর সি বিন্দু থেকে এই ডি বিন্দুর উচ্চতাটা কত ধরছি, H2। তাহলে ছোট বাহুর ক্ষেত্রে তরলের উপরিতল থেকে কিন্তু উচ্চতার মাপা হচ্ছে বি বিন্দুর উচ্চতা, মানে পুরো ছোট বাহুর দৈর্ঘ্য নয়, ছোট বাহু বি বিন্দু থেকে তরলের পৃষ্ঠতল, মুক্ত পৃষ্ঠ, সেই তলের উচ্চতাটা H1, আর এখানে H2 ধরা হয়েছে কিন্তু ডি থেকে সি বিন্দুর উচ্চতা। তাহলে এই দুটো ধরে নেওয়া হয়েছে উচ্চতা H1 এবং H2। এখানে নিশ্চিতভাবে লক্ষ্য করেছ H2 বড় হবে, H1 ছোট হবে। এই কথাটা দেখো কার্যনীতিতে আমরা প্রথমে যে কথাটা বললাম সেটা এখানেও লিখে রেখেছি, তোমরা বই থেকেও কালেক্ট করে দেখে নিতে পারবে, একই কথা আছে। সাইফন নলের দুটি বাহুর উপরের অংশে তরলের মধ্যে একই অনুভূমিক তলে দুটি বিন্দু বি ও সি, এই যে বি ও সি যেটা বললাম, একই অনুভূমিক তলে, হ্যাঁ, নলের মধ্যে তরল স্থিত একটি বি বিন্দু আর একটা সি বিন্দু নেওয়া হয়েছে, কিন্তু একই অনুভূমিক তল, অর্থাৎ একই প্যারালাল অবস্থায়, কার সঙ্গে, ভূমিতলের সঙ্গে প্যারালাল বা সমান্তরাল অবস্থায় রয়েছে দুটো বিন্দু নেওয়া হয়েছে, একটা হচ্ছে বি আর একটা সি। এবার ধরে নিয়েছি বায়ুচাপ পি আর তরলের ঘনত্ব ডি, আর বাম দিকে তরল পূর্ণ পাত্রের তল থেকে আমার বি বিন্দুর উচ্চতাটা H1। এটা আমি বলেছি যে তরলের পৃষ্ঠতল, মুক্ত তল থেকে বি বিন্দুর উচ্চতা H1, এবং বড় বাহুর খোলা মুখ মানে এই যে এমটি মুখ ডি বিন্দু থেকে সি বিন্দুর উচ্চতা H2, যেখানে H2 টা বড়, H1 টা ছোট, অর্থাৎ H2 গ্রেটার দেন H1। এবার লক্ষ্য করো, তাহলে বি বিন্দুতে তরলের চাপ মানে ঊর্ধ্বমুখী যে চাপ, সেই চাপটা কিভাবে তৈরি হয় না, এই যে মুক্ত পৃষ্ঠে, হ্যাঁ, বায়ু যে চাপটা দেয় তরলের পৃষ্ঠভাগে, সেই চাপটা ক্যাপিটাল পি চাপ প্রয়োগ করেছে বায়ু, এই চাপের প্রভাবে কি হচ্ছে, তরলের উপরে যে প্রেসারটা পড়ে। আবার উপরের দিকে লক্ষ্য করে এই বি এ যে বাহুর মধ্যে, অর্থাৎ এ বি বাহুর মধ্যে যে তরলটা আছে, তরলের যে একটা ওজন, সেটা একটা ওজন বল নিচের দিকে ক্রিয়া করে, সেটা একটা চাপ সৃষ্টি করবে। তাহলে লক্ষ্য করো, এখানে তরল একটা নিচের দিকে চাপ ক্রিয়া করছে, আবার হচ্ছে বায়ু চাপটা, হ্যাঁ, সেটাও তরলের উপরে চাপ প্রয়োগ করছে। অর্থাৎ এই দুই চাপ পরস্পর অ্যাকচুয়ালি কিন্তু বিরুদ্ধভাবে ক্রিয়া করে, কিন্তু বায়ু চাপটা বড় হওয়ার জন্য, অর্থাৎ পিটা বড়, কিন্তু এই তরলের চাপটা কম হতে হবে। তার ফলে কি হচ্ছে, সেই চাপটা
যে পরিমাণ চাপটা বাড়তি চাপ থাকলো, বায়ু চাপ বেশি বলেছি আর তরলের চাপের থেকে, আর যদি ওই চাপটা বেশি হয়ে যায় বায়ু চাপের থেকে কম, তাহলে কিন্তু তরল উপরের দিকে উঠবে না। এটা মাথায় রাখবে যে বায়ুর চাপ বেশি কিন্তু তরলের যে একটা নিম্নমুখী চাপ ক্রিয়া করছে, সেই চাপটা কিন্তু ওজন বল, তরলের ওজন বল, সেই ওজন বলের মানটা কম হওয়ার জন্য কি হচ্ছে, এই যে বায়ু যে চাপ দিচ্ছে সেই চাপের ফলে তরল কিন্তু উপরের দিকে উঠে, অর্থাৎ বি বিন্দুতে তরল কিন্তু ঊর্ধ্বগামী হবে এবং ওখান থেকে আবার সি বিন্দুর দিকে গতিশীল হবে। এটা খুবই পয়েন্টিং করে মাথায় রাখতে হবে। তাহলে বি বিন্দুতে যে চাপটা, সেই চাপটা কি হচ্ছে না, তরলের নিম্নমুখী যে ওজন বল তথা যে চাপটা ক্রিয়া করছে সেই চাপ, সেটা হচ্ছে তোমরা জানো চাপ ইজিক্যাল টু HdG সূত্র জানো। H মানে উচ্চতা, অর্থাৎ এখানে উচ্চতা কত আছে, তরল পৃষ্ঠের উচ্চতা H1, H1 এবং তরলের ঘনত্ব D, আর Gটা হচ্ছে কত, অভিকর্ষজ তরল। তাহলে এই তরলের যে চাপ সেটা হচ্ছে H1dG আর বায়ু চাপ P। তাহলে বি বিন্দুতে চাপ কত হবে না, বায়ু চাপ থেকে বিয়োগ করতে হবে তরল কর্তৃক তরলের ওই উচ্চতার H1 উচ্চতার যে চাপটা পাওয়া যাবে H1dG বিয়োগ করতে হবে। সেই কথা নিয়ে এখানে লিখেছি। দেখো বি বিন্দুতে হচ্ছে চাপ হচ্ছে কতটা পাওয়া যাবে, যদি PB ধরি সেটা P মাইনাস H1dG। ঠিক একইভাবে সি বিন্দুতে চাপটা কত হবে না, এখানেও লক্ষ্য করে সি বিন্দুতে যে চাপটা হবে, অর্থাৎ এই উচ্চতার যে তরলের চাপ একটা থাকবে, সেই চাপটা কত হবে H2dG। আর বায়ু চাপ তো আছে, বায়ু তো মুক্ত পৃষ্ঠে চাপ দেবে, ঊর্ধ্বমুখী এই তরলের পৃষ্ঠে চাপ দেবে, তাহলে এখানে যে বায়ু চাপটা বিয়োগ করতে হবে, অর্থাৎ P মাইনাস H2dG, এই মানটা হচ্ছে সি বিন্দুতে চাপ। তাহলে সি বিন্দুতে চাপের মানটা কত ধরেছি, P মাইনাস H2dG। সবাই আমরা এক্ষুনি দেখলাম H2টা বড়, অর্থাৎ এই রাশিটা H2টা বড় মানে এই রাশিটা বড়, তার মানে এই বিয়োগফলটা ছোটরা মান হবে, আর H1 এর মানটা ছোট, কাজে এটা কম মান হবে, অর্থাৎ নিম্ন মান হবে, তার মানে বিয়োগফলটা বড় হবে, অর্থাৎ PBটা বড় হবে, PCটা ছোট হবে। এটা সি বিন্দুতে চাপটাকে আমরা PC ধরে দিলাম। এখানে একটু আমি মুছে আবার লিখে দিচ্ছি। দেখো সি বিন্দুতে চাপ PC ইজিক্যাল টু P মাইনাস H2dG। তাহলে যেহেতু H2 গ্রেটার দেন H1, অর্থাৎ H2টা বড়, H1টা ছোট, কাজে এই বিয়োগফলটা বড় রাশি হবে, এই বিয়োগফলটা ছোট রাশি হবে, সেই জন্য PBটা বড়, অর্থাৎ PB গ্রেটার দেন C। অর্থাৎ এখানে চাপটা বেশি হওয়ার জন্য আমার এই বিন্দুর যে চাপ ছোট কম, তার ফলে বি বিন্দু থেকে তরল অনায়াসে সি বিন্দুর দিকে গতিশীল হবে। এর ফলে ওই তরল শেষে এই নল দিয়ে পাত্রে এসে জমা হতে থাকে। এভাবেই তরল প্রবাহিত হয়ে, অর্থাৎ এই তরল ভর্তি পাত্র থেকে খালি পাত্রে স্থানান্তরিত হতে থাকবে। এটাই আমি এখানে লিখেছি। দেখো তাহলে কাজে PB গ্রেটার দেন PC, তাই বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে তরল প্রবাহিত হয় এবং নলের মধ্য দিয়ে খালি পাত্রে জমা হয়। কেমন ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে সাইফন নলের কার্যপ্রণালী, যেটা আমরা পরিষ্কার এখানে বুঝালাম, সেই জিনিসটা এখানে লিখে দেখালাম। আরো একটু কথা বলছি, এই যে মুহূর্তে এখানে বি বিন্দু থেকে সি বিন্দু থেকে তরল যেতে থাকবে, একটা ক্ষণিকের জন্য বি বিন্দুতে শূন্যতার সৃষ্টি হবে, অর্থাৎ একটা তরলটা চলে যাওয়ার জন্য ওই জায়গাটা একটা ভ্যাকুয়াম তৈরি হবে, অর্থাৎ খালি শূন্যতার সৃষ্টি হবে। সেই শূন্যতার সৃষ্টি হলেও তার কি হবে না, বায়ু চাপ যেহেতু আমার বাম দিকে একটা বায়ু চাপ তো ক্রিয়া করছে কন্টিনিউ খোলা মুখে থাকার জন্য, এই মুখটা তো খোলা আছে, অর্থাৎ এই তরলের পৃষ্ঠতলে বায়ু চাপ ক্রিয়া করছে, তার ফলে কিছু আবার ওই তরলটা দিয়ে ওই শূন্য স্থানটাকে পূরণ করে দেয়, অর্থাৎ কন্টিনিউ এভাবে চলতে থাকবে তরলের প্রবাহটা। তার মানে আমরা কি বলছি দেখো, এর পরের যে কথাটা একটু লিখে দিচ্ছি, যে
বি বিন্দুতে সামান্য শূন্যতা সৃষ্টি হয়, সামান্য শূন্যতার সৃষ্টি হয় এবং বায়ুর চাপে হচ্ছে বাম দিকের পাত্র থেকে তরল, বাম দিকের পাত্র থেকে তরল কোন পথে? এবি পথে আমার হচ্ছে এবি পথে নল বেয়ে উপরে উঠে এবং এবি পথে উপরে ওঠে এবং নলের মধ্য দিয়ে উপরে ওঠে এবং অনুরূপভাবে মানে আগের মতো অনুরূপভাবে হচ্ছে খালি পাত্রে জমা হয়। এইভাবে সাইফন নলের মধ্য দিয়ে অনবরত তরল প্রবাহ ঘটতে থাকে। এভাবে সাইফন নলের মধ্যে তরলের প্রবাহ ঘটে থাকে। কেমন? ঠিক আছে, মোটামুটি বুঝতে পারলে? তাহলে এখানে এই যে বি আর সি বিন্দুর মধ্যে চাপের পার্থক্য কত হবে? না পিবিটাও বড়, বি বিন্দুতে চাপ পিবি, সি বিন্দুতে চাপ পিসি, তাহলে কত হবে? না পিবি মাইনাস পিসি। তাহলে হচ্ছে বি এবং সি বিন্দুর মধ্যে চাপের পার্থক্য। বি ও সি বিন্দুর মধ্যে চাপের পার্থক্য ইজিক্যাল টু, এইখানে লিখে দিচ্ছি, চাপের পার্থক্য ইজিক্যাল টু পিবি মাইনাস পিসি, দ্যাট ইজ ইকুয়াল টু পিবির মান আমরা এখানটা মুছে দিলাম। পিবির মানটা কি ছিল? না পি মাইনাস H1 ডিজি মাইনাস পিসির মানটা ছিল পি মাইনাস H2 ডিজি। এবার দেখো এটা আমরা এই ব্র্যাকেটটা বন্ধনী তুলে দিলে পিপি কেটে যাবে, পিপি কেটে গেলে লক্ষ্য করো তাহলে এই এটা মাইনাস মাইনাস প্লাস হবে, তার মানে H2 ডিজি মাইনাস H1 ডিজি দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজি যদি কমন নিয়ে নেই H2 মাইনাস H1। এটা হচ্ছে ওদের চাপের পার্থক্য। এবার এই পার্থক্যের উপর কিন্তু কিটা নির্ভর করবে? না তরল প্রবাহের গতিবেগ। তাহলে বায়ু চাপের উপর কিন্তু আর এটা নির্ভর করছে না, গতিবেগটা কিন্তু বায়ু চাপের উপর নির্ভর করছে না, তরলের প্রবাহটা কিন্তু বায়ু চাপের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা মাথায় রেখো, তরলের প্রবাহটা কিন্তু বায়ু চাপের উপর নির্ভর করে, কিন্তু প্রবাহের গতিবেগটা বেশি না কম হবে সেটা কিন্তু নির্ভর করছে এই আমার দুটো বিন্দুর এ বি এবং সি বিন্দুর চাপের পার্থক্যের উপর। তাহলে এখানে সেটা নির্ভর করছে যে H2 এবং H1 এর পার্থক্য যত বেশি হবে তত গতিবেগ বাড়বে, অর্থাৎ উচ্চতার পার্থক্য, এই দুটো বাহুর উচ্চতার যত পার্থক্য বেশি হবে তত কিন্তু আমার হচ্ছে যাকে বলে তরলের প্রবাহ বেশি হবে। মনে করো এটা 3 তলায় রয়েছে, 3 তলা বাড়ির ছাদে রয়েছে আর এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে,
তাহলে কিন্তু যে হারে তরলের প্রবাহ হবে, আবার এটা যদি একতলায় দ্বিতলে থাকে আর এটা গ্রাউন্ড ফ্লোরে থাকে, তার তুলনায় কিন্তু গতিবেগটা এখানে কম হবে। কেন না, ওই বাহুর পার্থক্যের মানটা হচ্ছে কমে যাচ্ছে। অর্থাৎ যত উচ্চতা এই বাহুর দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ H2 যত বড় হবে, তত কিন্তু তরলের প্রবাহের হার মানে বেগ, অর্থাৎ তরলের গতিবেগ, প্রবাহিত হওয়ার গতিবেগ তত বেশি হবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এই কথাটা বলতেছি কি না, যে তরল প্রবাহের হার, তরল প্রবাহের গতি বলতে পারো, তরল প্রবাহের হার দ্যাট ইজ বা বেগ, বেগ আমার হচ্ছে এই পার্থক্যের পর ওই পার্থক্যের উপর, ওই পার্থক্য মানে পিবি মাইনাস পিসি এর উপর নির্ভর করে। হ্যাঁ, এই পার্থক্যের উপর এটা নির্ভর করে, বায়ু চাপের উপর নির্ভর করে না। কিটার বায়ু চাপের উপর নির্ভর করে না, এই হার বা বেগ, কিন্তু বায়ু চাপের উপর নির্ভর করে না গতিবেগটা। কিন্তু গতিবেগটা বেশি না কম হবে, বায়ু চাপ কম বেশি যাই থাক, সেটা কিন্তু নির্ভর করে না। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, মাথায় রেখো। যে তাহলে মানে উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করে, অর্থাৎ এই ছোট বাহু এবং বড় বাহুর দৈর্ঘ্যের পার্থক্যটা যত বেশি হবে, H2 মাইনাস H1 এর মানটা যত বেশি হবে, তরলের গতিবেগটা তত বাড়বে। কিন্তু সেটা বায়ু চাপ বেশি না কম তার উপর নির্ভর করে না। হ্যাঁ, আর তরলের প্রবাহটা কিন্তু নির্ভর করে, প্রবাহের বেগ নির্ভর করে না কিসের উপর, না বায়ু চাপের উপর। বায়ু চাপ লাগবেই, তরল প্রবাহ হতে গেলে বায়ু চাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তার বেগটা বাড়ানো কমানোর দিক থেকে তার গতিবেগের পরিমাণটা কম বেশি হওয়ার ক্ষেত্রে বায়ু চাপের মানের উপর নির্ভর করে না। তাহলে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের এই সাইফন যে ক্রিয়াটা করছে তার শর্ত হিসাবে তোমাকে মাথায় রাখার চেষ্টা করতে হবে কয়েকটা, যে সাইফন ক্রিয়া শর্ত। অর্থাৎ এই যে তরল প্রবাহ একদিক থেকে আরেক দিকে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। তরল প্রবাহ ঘটবে বায়ু চাপ না থাকলে কিন্তু ঘটবে না। তার গতিবেগটা বায়ু চাপের উপর নির্ভর করে না, কিন্তু বায়ু চাপ ছাড়া কিন্তু তরলের প্রবাহ হবে না। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ বায়ু চাপের প্রভাবে সাইফন ক্রিয়া করে, এটা প্রথম কথাতে মাথায় রেখো। বায়ুমণ্ডলীয় চাপে সাইফন ক্রিয়া করে। হ্যাঁ, বায়ুমণ্ডলের চাপের প্রভাবেই কিন্তু, চাপের প্রভাবে বললেই আরো শুনতে ভালো লাগবে, চাপের প্রভাবে সাইফন কার্যকলাপ করে, দ্যাট ইজ ক্রিয়া করে। হ্যাঁ, কিন্তু তার বায়ু শূন্য স্থানে, দ্যাট ইজ শূন্য স্থানে সাইফন ক্রিয়া করে না, কিন্তু শূন্য স্থানে সাইফন ক্রিয়া করে না। এটা নাম্বার 1 পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2, H2 গ্রেটার দেন H1, হ্যাঁ হতেই হবে, হতে হবে, তবেই সাইফন ক্রিয়া করবে। হ্যাঁ, H2 অর্থাৎ বড় বাহু উচ্চতা আর থেকে তরল স্তর থেকে, অর্থাৎ তরল ভর্তি পাত্রের তরল স্তর থেকে আমার ওই নির্দিষ্ট বিন্দুর উচ্চতা, হ্যাঁ অর্থাৎ ছোট বাহুর যে উচ্চতা, সেই পার্থক্যের উপর নির্ভর করে। অর্থাৎ তরলপূর্ণ পাত্রটিকে উঁচুতে রাখতে হবে। তার মানে অর্থাৎ তরল ভর্তি, তরলপূর্ণ
তরলপূর্ণ পাত্রকে উঁচুতে, এই লক্ষ্য করো এটা নিচুতে আছে খালি পাত্রটা, আর তরলপূর্ণ পাত্রটা অনেক উঁচুতে রয়েছে, এটাই বোঝাচ্ছে। এবং খালি পাত্রটিকে নিচে রাখতে হবে, এবং খালি পাত্রকে নিচে রাখতে হবে। যত উঁচুতে তরল ভর্তি পাত্রকে রাখবে তত বেশি ভালো সাইফন ক্রিয়া করতে হবে। তাহলে সাইফন ক্রিয়া করবে, এটা 2 নম্বর পয়েন্টের মাথায় রাখতে হবে। নাম্বার 2 H1, আরেকটা নাম্বার 3 তে আমরা বলতে পারি যে বাম দিকের যে তরলপূর্ণ পাত্রটা রয়েছে বাম দিকে, বাম দিকে এই তরল পাত্রের তরল স্তর থেকে, তরল তল থেকে, অর্থাৎ এই যে তরলের উপরিতল থেকে ছোট বাহুর উচ্চতা, তার মানে H1, বায়ুচাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার চেয়ে কম হতে হবে। তার মানে এই কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে। এই যে তরলের উপরিতলটা রয়েছে, এখানে তরলের যে উপরের স্তরের, এটা থেকে যে এই উচ্চতা, এই H1 এর মান তুমি যা খুশি তা করলে চলবে না। অর্থাৎ এখানে বায়ুচাপ যেটা ক্রিয়া করলো আর তরলের চাপের বিরুদ্ধে যে ক্রিয়া করছে, দ্যাট ইজ আমরা একটু আগে বললাম যেটা P - H1 dg। এই যে মানটা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ মান। হয়তো H1 এর মান খুব বেশি করে দিলাম, অর্থাৎ এখানে পাইপটাকে আরো উঁচু করে দিলাম, এরকম উঁচু করে দিলে তখন দেখা যাবে আর কাজ করছে না। কারণ এই বায়ুচাপ যতটা তরলকে উপরে উঠাতে পারবে, অর্থাৎ ওই তরল পূর্ণ পাইপের যে ছোট বাহুর যে প্রযুক্ত নিম্নের দিকে চাপ, সেই চাপকে অতিক্রম করে যতটা উঁচুতে বায়ুচাপ, আমার যে প্রযুক্ত বায়ুচাপটা তো ক্রিয়া করার জন্য তরলটা তবেই তো উপরে ওঠে, কিন্তু ওই যে উপরে ওঠার প্রক্রিয়াটা নির্ভর করছে পুরোপুরি এই দৈর্ঘ্যের মানের উপর। তার মানে সেই দৈর্ঘ্য পর্যন্ত ওই ছোট বাহুর দৈর্ঘ্যটা হতে হবে যে তরলের উপরিতল থেকে বাহুর উচ্চতা ততটা হবে যতটা পর্যন্ত এই বায়ুচাপ তরলকে উপরে তুলতে পারবে। তার বেশি হলে কিন্তু সাইফন ক্রিয়া করবে না, এটা একটা মাথায় রাখতে হবে। তার মানে বাম দিকে তরলকে তরল ভর্তি, বাম দিকে তরল ভর্তি পাত্রে তরল তল থেকে ছোট বাহুর উচ্চতা H1, বায়ুচাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে, বায়ুচাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত যতটা উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার চেয়ে কম হতে হবে। তার মানে H1 এর মান, এই H1 এটা বলছি যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার চেয়ে কম হতে হবে। তার মানে ওই বাহুর দৈর্ঘ্যটা কিন্তু অনেকটা কম হতে হবে, তবে গিয়ে আমাদের চেয়ে, তার মানে H1 এর মানটা কম হতে হবে। যত কম হবে, এটাকে আরেকটু ঘুরিয়ে বলে দিই, অর্থাৎ P > H1 dg। এটাই তো পরিষ্কার যে ততক্ষণ পর্যন্ত হবে, কারণ তরলের নিম্নমুখী চাপটা এটা, আর এটা বায়ুচাপ, এটা হতে হবে। এটাই হচ্ছে 3 নম্বর পয়েন্টের কথা। এটা বুঝতে পারলেন নিশ্চিত? তাহলে এই হচ্ছে সাইফন ক্রিয়া,
এবং তার সাইফন ক্রিয়ার শর্তগুলোর মধ্যে মেন এই তিনটে কথা মাথায় রাখা।